হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। তো ইতিমধ্যে আপনারা বেঙ্গলি পেডাগোগির উপর সেট 1 সেট 2 পেয়ে গেছেন। তো আজকের এই ক্লাসে আমরা বেঙ্গলি পেডাগোগির উপর থার্ড ক্লাসটা করতে চলেছি। তাহলে সময় নষ্ট না করে আমরা ক্লাসে মনোযোগ দিই। তো আজকের এই পেডাগোগি ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো। এমসিকিউ কোয়েশ্চেন হবে, আপনারা ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তো এই ধাঁচেরই কোয়েশ্চেন আপনারা পরীক্ষায় পেতে চলেছেন। তো এখান থেকে আমরা যথেষ্ট ধারণা আশা করি পেয়ে যাব। অলরেডি যে দুটো ক্লাস আপনারা পেয়েছেন, নিশ্চয়ই ধারণা একটু তৈরি হয়েছে আপনাদের। তো আজকের ক্লাসটা আমরা চেষ্টা করব একটু দ্রুততার সঙ্গে শেষ করার। তাহলে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক সেটা কি? অ্যান্সার হচ্ছে অপশান সি, অভিনবত্ব। পুরস্কার, তিরস্কার, উৎসাহ এগুলো শিখন প্রণালীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র, শিক্ষক এবং একটা ক্লাসরুম সিচুয়েশনের ক্ষেত্রে এই প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যখন মনোযোগকে আমরা বস্তুগত দিক দিয়ে নির্ধারণ করব, সেই ক্ষেত্রে আমরা অভিনবত্বকে সবার সামনে তুলে নিয়ে আসবো। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো অপশান সি, অভিনবত্ব। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রকৃতিকে কি বলা হয়? উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রকৃতিকে কি বলা হয়? উত্তর হবে অপশান বি, প্রেষণা। আমি বোর্ডটা ছেড়ে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। তাহলে প্রথম প্রশ্ন হবে, এই প্রেষণা শব্দের মানে কি? প্রেষণা অ্যাকচুয়ালি মানে না বলে আমি ইংলিশটাই বলি এবার। প্রেষণার ইংলিশ হচ্ছে মোটিভেশন। প্রেষণার ইংরেজি সমার্থক শব্দ হচ্ছে মোটিভেশন। তাহলে এই মোটিভেশন বা প্রেষণা কি, কিভাবে আমরা সেটাকে সংজ্ঞায়িত করব? তো প্রেষণা বা মোটিভেশন হচ্ছে এমন একটা অভ্যন্তরীণ বা মানসিক অবস্থা। কি বললাম? অভ্যন্তরীণ বা মানসিক অবস্থা যা মানুষকে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় শুনেছি মোটিভেশন ইজ টেম্পোরারি অ্যান্ড ডিসিপ্লিন ইজ পার্মানেন্ট, নো ডাউট, ট্রুথ। কিন্তু মোটিভেশনেরও প্রয়োজন রয়েছে। তো সেটার একটা আদর্শ এক্সাম্পল হচ্ছে 12th ফেল মুভিটা, যেখানে মনোজ শর্মা একটা সমাজের প্রান্তিক স্তর থেকে উঠে এসে আইপিএস হয়ে যান। তো সেখানে মোটিভেশন অবশ্যই কাজ করবে আমাদের সবার জন্য। তাহলে উদ্দেশ্যমুখী আচরণের সম্পাদনের প্রকৃতিকে বলা হয় প্রেষণা, যার ইংরেজি হচ্ছে মোটিভেশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2, অপশন বি। 3 নম্বর প্রশ্ন, ম্যাসলোর পিরামিডে সব থেকে নিচের স্তরে কি থাকে? প্রথমে আমাদের জানতে হবে ম্যাসলোর পিরামিডে কটা স্তর আছে। উত্তর হবে 5টি স্তর আছে। ম্যাসলোর পিরামিডে 5টি স্তর আছে। কত সালে তিনি এই পিরামিড তিনি সবার সামনে এনেছিলেন? 1943। এই ম্যাসলোর পিরামিড আমরা তখন থেকেই দেখতে পাচ্ছি। তো অ্যান্সার হবে অপশন বি, শারীরবৃত্তীয় চাহিদা। তো ম্যাসলোর পিরামিডে সব থেকে নিচের স্তরে থাকে শারীরবৃত্তীয় চাহিদা। তো বাকি 4টে চাহিদা সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার। সবচেয়ে নিচের স্তর হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা। হ্যাঁ, তাহলে সবার উপরে কে থাকে? সবার উপরে থাকে স্ববাস্তবায়নের চাহিদা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সম্মানের চাহিদা। নাম্বার 3 হচ্ছে সামাজিক চাহিদা। নাম্বার 4 হচ্ছে নিরাপত্তার চাহিদা। এবং সর্বশেষ পিরামিডের সবচেয়ে নিচের স্তরে থাকে এই শারীরবৃত্তীয় চাহিদা। তাহলে আমরা এই প্রশ্ন থেকে কি শিখলাম? প্রথমত অ্যান্সারটা জানলাম কি, শারীরবৃত্তীয় চাহিদা কোথায় থাকে? ম্যাসলোর পিরামিডে সবচেয়ে নিচের স্তরে থাকে। নাম্বার 2, ম্যাসলোর পিরামিডে কটা স্তর আছে? 5টি। কত সালে সেটা তিনি প্রণয়ন করেন বা নিয়ে আসেন জনসমক্ষে? সেটা হচ্ছে 1943। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি, 4। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক দক্ষতা। এই যে তত্ত্ব, এই থিওরির প্রবক্তাকে, খুব সোজা একটা প্রশ্ন খুব আসে, ড্রিভার। এই মহাশয় এই তত্ত্বের প্রবক্তা। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক দক্ষতা। তো গতিশীল মানসিক দক্ষতা কি বোঝাচ্ছে?
আজকে আমার যে বিষয়ের বা যে জিনিসের প্রতি আগ্রহ হচ্ছে, কালকে সেটা একটা নতুন জিনিসের প্রতি হতে পারে, পরশু আরেকটা নতুন জিনিসের প্রতি হতে পারে। খুব সম্ভবত তিনি এটা এখানে বলতে চেয়েছেন। তাহলে আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক দক্ষতা, এর প্রবক্তা হচ্ছে ড্রিভার। কোশ্চেন নাম্বার 4 অপশন এ। 5 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে হিংসার ভাব কোন বয়সে লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অপশন এ, প্রায় 1 থেকে 1.5 বছর বয়সে। দুটো বাচ্চা খেলতে বসলো, এই বয়সের মধ্যেই খেয়াল করে দেখবেন একটি বাচ্চা বা 3-4টে বাচ্চার মধ্যে কোনো একটি বাচ্চা তার খেলনাটা সে নিয়ে নেবে, অন্য বাচ্চারা যে খেলনাই ধরুক না কেন সেই বাচ্চাটা ঝাঁপিয়ে পড়বে ওই পার্টিকুলার খেলনাটার উপর। তার মানে অন্যান্য বাচ্চাগুলো যে খেলনা দিয়ে খেলছে সেই পার্টিকুলার বাচ্চাটার ওই খেলনাটাই চাই। তো সেটা থেকেই কিছুটা ধারণা তৈরি করা যায় যে এই বাচ্চার মধ্যে একটা হিংসা বা একটা লোভের মনোভাব প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 5 হবে অপশন এ। 6, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? খুব সোজা প্রশ্ন, অনেকবার এসেছে। অ্যান্সার হবে অপশন বি, ফ্রয়েবেল। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় ফ্রয়েবেলকে। 7 নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক মনোবিদ্যার জনক, ফ্ল্যাট কোশ্চেন একদম, অনেকবার এসেছে। অ্যান্সার হবে পেস্তালোৎসি। যারা ডিএলএড পড়ছেন, যারা বিএড পড়ছেন, যারা ইন সার্ভিস টিচার টেট দিতে বাধ্য, যারা দেবেন এবং যারা নতুন করে যারা ফ্রেশার টেট দেবেন, তাদের কাছে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ পরিচিত। জন ডিউই, হারবার্ট, পেস্তালোৎসি, এরা কিন্তু বারবার আপনার পঠন পাঠনে ফিরে আসবে। সুতরাং এগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে হবে আপনাদেরকে। বলছি না মুখস্থ করুন, আত্মস্থ করুন। তার মানে একদম ইন্টারনালি কনসেপ্টটাকে ধরে রাখুন। তাহলে প্রয়োগমূলক মনোবিদ্যার জনক হবে পেস্তালোৎসি, অপশন সি। 7 নম্বর অপশন সি। 8 নম্বর, একজন আদর্শ জননী 100 জন বিদ্যালয়ের শিক্ষকের সমান। উক্তিটি কার? জন হারবার্ট। আমরা যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছি, আমরা ছোটবেলা অবশ্যই জেনেছি, শুনেছি, এবং যখন আমরা ডিএলএড বা বিএড আমরা করেছি, তো আর যারা হবু শিক্ষক আছেন তারা আমরা প্রত্যেকেই জানি যে মা হচ্ছেন প্রথম বিদ্যালয়। একটি শিশু মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর, সূর্যালোক বা পৃথিবীর আলো দেখার পর সে প্রথম যা যা কিছু শেখে, তার চরিত্র গঠনের প্রথম দায়িত্বই কিন্তু মা পালন করে থাকেন। একটি শিশু শোয়া থেকে ওল্টানো, ওল্টানো থেকে বসা, বসা থেকে হামাগুড়ি, হামাগুড়ি থেকে দাঁড়ানো, এই প্রায় সবকটা স্টেজই কিন্তু মায়ের সাহায্য নিয়ে পার করে। তাই বলা হয় প্রত্যেকটি শিশুর ক্ষেত্রে তার মাই হচ্ছে প্রথম প্রাথমিক বিদ্যালয়। তাই এখানে বলছেন জন হারবার্ট একজন আদর্শ জননী 100 জন বিদ্যালয়ের শিক্ষকের সমান। অবশ্যই হাইপারবলিক স্টেটমেন্ট নয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 অপশন এ। বিদ্যালয়গুলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, কে বলেছেন? ফ্রয়েবেল বলেছেন। কি বোঝাতে চেয়েছেন তিনি? একটি বিদ্যালয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন আর্থিক পরিস্থিতি থেকে বিভিন্ন ধরনের বাচ্চারা আসে। সমাজের উচ্চ স্তর থেকে আসে, সমাজের নিম্ন স্তর থেকে আসে, প্রান্তিক স্তর থেকে আসে। তো যখন এগুলো বলছি তখন এই জাতিগত দিকটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে এবং আর্থিক দিকটাও মাথায় রাখতে হচ্ছে। সেই জন্য একটা স্কুলে বিভিন্ন ধরনের, সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের বাচ্চারা আসে। তাই বলা হচ্ছে এখানে বিদ্যালয় হচ্ছে সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। তাহলে কোশ্চেন নাম্বার 9 হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 10, শিশুর নাড়ির স্পন্দন, রক্তের চাপ, শ্বাসক্রিয়া প্রভৃতি পর্যবেক্ষণ করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। শিশুর নাড়ির স্পন্দন, রক্তের চাপ, শ্বাসক্রিয়া প্রভৃতি পর্যবেক্ষণ করা হয় কিসের জন্য? উত্তর হচ্ছে অপশন সি, শিশুর প্রক্ষোভের জন্য। তো প্রথমে আমাদের জানতে হবে প্রক্ষোভ শব্দটি কি বোঝাচ্ছে। প্রক্ষোভ দিয়ে বোঝাচ্ছে ইমোশন। প্রক্ষোভ শব্দটির ইংরেজি হলো ইমোশন। আবেগও বলেন অনেকে, আবার অনেকে প্রক্ষোভও বলেন। তো কি এটা? তো প্রক্ষোভ হচ্ছে মানুষের মনের এক তীব্র ও উত্তেজিত অবস্থা।
তাই না? মানুষের মনের এক তীব্র ও উত্তেজিত অবস্থা, যা কোনো উদ্দীপকের প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। কোনো একটা উদ্দীপকের কারণে, কোনো একটা উদ্দীপকের প্রতিক্রিয়ায় সৃষ্টি হচ্ছে এবং সেই সৃষ্টি হয়ে দৈহিক, মানসিক ও আচরণগত পরিবর্তন ঘটায়, তাই না? সেটাকেই বলা হয় প্রক্ষোভ বা ইমোশন। তাহলে আর আমরা বেশি ডেসক্রিপটিভে যাচ্ছি না। শিশুর নাড়ির স্পন্দন, রক্তের চাপ, শ্বাসক্রিয়া প্রভৃতি পর্যবেক্ষণ করা হয় অপশন সি, শিশুর প্রক্ষোভের জন্য। তাহলে কোশ্চেন নাম্বার 10 অপশন সি। 11, পেশাগত একজন শিক্ষক হবেন যিনি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন বা যার জীবনে শিক্ষকতা পেশা হিসেবে এসেছে, যিনি শিক্ষক, তার ক্ষেত্রে কি হবে, তিনি কি করবেন? 4টে অপশন আছে। তাকে প্রাথমিকভাবে যেটা হতে হবে, শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী। আপনাদের হয়তো কারো মনে হতে পারে এই প্রশ্নটা কেমন হলো, এই প্রশ্নটার কোনো মানে আছে কি? তাহলে বলবো এই প্রশ্নটার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আছে। সেটা হচ্ছে, অনেক শিক্ষক বলে থাকেন যে জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, চাকরি করে আমি মনের শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে শিক্ষকতা কিন্তু কোনো চাকরি নয়, সেটা হচ্ছে একটা সামাজিক সেবা। আমরা যারা শিক্ষক আছি, যারা হবু শিক্ষক আছেন, তাদের প্রত্যেকে এটা মাথায় রাখা উচিত যে আমরা কিন্তু কোনো চাকরি করছি না, আমরা সমাজ গঠন করছি, আমরা সমাজ সেবা করছি। তো প্রথমে একজন শিক্ষককে তার শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী হতে হবে, কারণ তাকে এটা মাথায় রাখতে হবে শ্রেণীকক্ষে তিনি যাদের পাবেন, যে কটা বাচ্চাকে বা ছাত্রছাত্রীকে তিনি পাবেন, তারা কিন্তু সবাই একই রকম হবে না। মেধার দিক থেকে কেউ হয়তো একদম নিম্ন স্থানের হবে, আবার কেউ একদম উচ্চতম স্থানে বিরাজ করবে। তো সবাইকে নিয়ে মিলেমিশে ওই ক্লাসটা তাকে চালাতে হবে। তাই বলছে পেশাগত একজন শিক্ষক হবেন, প্রথম দিকে প্রাথমিকভাবে কি হতে হবে, তাকে শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী। তাহলে কোশ্চেন নাম্বার 11 অপশন ডি। 12 নাম্বার, প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? আপনারা যারা ডিএলএড করেছেন তাদের প্রত্যেকের, যারা বিএড করেছেন তাদের প্রত্যেকের এই বিষয়টা জানা, সুতরাং এই নিয়ে এখানে কোনো ব্যাখ্যা নিষ্প্রয়োজন। প্রাথমিক ক্লাস 1 থেকে 4 বা 5 পর্যন্ত যারা পড়াবেন, সবচেয়ে কঠিনতম কাজটা তারা করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা তারা করেন। একটি বীজ তার থেকে অঙ্কুরোদ্গম হয়, সেটা চারা হয়ে কেমন হবে সেটা কিন্তু এই প্রাথমিক স্তরের শিক্ষকরাই ঠিক করে দেন। তাহলে একজন প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? অধ্যবসায় ও ধৈর্যশীলতা। একটি শিশুকে ঠিকঠাকভাবে তুলতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, বিরক্ত হলে হবে না। প্রাথমিক স্তরের একজন শিক্ষককে বলা ভালো, কোনো স্তরের শিক্ষককেই বিরক্ত হলে চলবে না, ধৈর্যশীল হতে হবে। তাহলে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? অধ্যবসায় ও ধৈর্যশীলতা। অপশন বি, 12 নম্বর অপশন বি। কোশ্চেন নাম্বার 13, শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? প্রেরণা শব্দটি কি? এটা গুরুত্বপূর্ণ। প্রেরণা একটু আগে আমরা দেখে নিয়েছি, প্রেরণা মানে হচ্ছে মোটিভেশন। একটি ছাত্রকে আমি উৎসাহিত করব, তাকে মোটিভেট করব কিভাবে? ওই দেখো তোমার পাড়ায় এই ছেলেটি, এত দরিদ্র ছেলেটি, সে আজকে ইউপিএসসি ক্র্যাক করেছে, তাকে দেখে তুমি মোটিভেট হও, তাই না? এটা হতে পারে তোমার পাশের বাড়ির ছেলেটি, সে পুলিশে জব পেয়েছে, সেটা থেকে মোটিভেট করতে পারি। তো এইভাবে কোনো ছাত্রের মধ্যে প্রেরণা সৃষ্টি করার যে বিষয়টা, সেটা শিক্ষকের কর্তব্য। শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? কি করবেন শিক্ষক? উদাহরণ দেবেন, বাস্তবসম্মত উদাহরণ দেবেন, প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিয়ে এক্সাম্পল দেবেন, বেশ ভালো কথা। কিন্তু একটি ছাত্র ক্লাসে কোনো একটা কাজ করলো, সে কোনো একটা সফলতা পেল, সেটাকে কখনোই নজরআন্দাজ করা যাবে না, সেটাকে কখনো ছোট করে দেখলে হবে না। সে যাই করুক, সে ভালো একটা নৌকো বানালো, সে ভালো একটা ঘুড়ি বানালো, সে ভালো একটা ছবি আঁকলো, সেটাকে প্রশংসা করতে হবে, তাতে সে মোটিভেটেড হবে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, শিক্ষার্থীর সাফল্যকে যেমন তেমন মেনে নেওয়া। যাই করুক, সে যে কোনো একটা কাজ ভালোভাবে করলো, সেটাকে প্রশংসা করতে হবে, তবেই একটা স্টুডেন্ট সে মোটিভেশন পাবে এবং একজন শিক্ষকের বাধ্য এবং অনুগত হয়ে উঠবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে অপশন সি। 14 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? খুব ভাইটাল একটা কোয়েশ্চেন। কিন্তু ক্লাসে গেছেন, পড়াতে শুরু করেছেন,
আপনি টেন্স পড়াবেন, পেছনে কেউ বসে গল্প করছে, একজন ঘুমোচ্ছে, একজন অঙ্ক করছে, একজন প্রজেক্ট সাজাচ্ছে। আপনি সেই ক্ষেত্রে কি করবেন, কিভাবে তাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করবেন? সেটার আমরা অনেক শিক্ষক কি করি, বকাঝকা দেই, বেঞ্চের উপর কান ধরে দাঁড় করিয়ে দিই, ক্লাসের বাইরে বের করে দিই। তো এগুলো করা মানে কিন্তু আমরা ইনক্লুসিভ এডুকেশনকে ফলো করছি না। আমরা সবাই জানি শিক্ষা হবে সবার, যে এডুকেশন ফর অল, ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম সেটাই বলছি। যখন কোনো স্টুডেন্টকে আমরা ক্লাসের বাইরে বের করে দেব, ওই শ্রেণীকক্ষের কাছ থেকে তাকে দূরে রাখবো, তাকে পানিশমেন্ট দিয়ে বসিয়ে দেব, দাঁড় করিয়ে দেব, বেত্রাঘাত করব, যদিও কর্পোরাল পানিশমেন্ট এখন নেই। তার মানে হচ্ছে তাকে ওই শিক্ষা থেকে বা ওই মুহূর্তে ওই ক্লাসরুমের কাছ থেকে তাকে বঞ্চিত রাখছি আমি। সেটা করলে চলবে না। তাহলে কি করতে হবে? শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দিতে হবে। মনোজ কুমার শর্মার উদাহরণ দিতে হবে, যিনি টয়লেট সাফ করে তারপর আটা কলে কাজ করেও আইপিএস হয়ে দেখিয়েছেন, ইউপিএসসি ক্র্যাক করেছেন। ডক্টর মনোজ কুমার শর্মা, তার উদাহরণ দিতে হবে। তো এইভাবে আমরা পরিচিত পরিবেশ থেকে এক্সাম্পল দিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারি। কারণ একজন শিক্ষকের, একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে শুধুমাত্র ক্লাসে গিয়ে ক্লাসরুম টিচিং দেয়া নয়। একজন আদর্শ শিক্ষক, তাকে আমরা তখনই গুরু বলবো যখন তিনি তার ছাত্র বা ছাত্রীর জীবন দর্শনের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করবেন এবং তার ভবিষ্যৎ জীবনটার একটা লক্ষ্যমাত্রা তার সামনে স্থির করে দেবেন। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি। 15, বিকাশ হলো একটি, খুব সোজা, জীবনব্যাপী সর্বাঙ্গীন বিকাশ। এখানে বিকাশ কিন্তু বোঝাচ্ছে সর্বাঙ্গীন বিকাশ এবং সেটা জীবনব্যাপী হয়। তাহলে 15 অপশন। 16, শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে শিক্ষকের করণীয় কি? 30 জন 40 জন স্টুডেন্ট আছে, সবাই কিন্তু একজন শিক্ষককে সমানভাবে গ্রহণ করবেন না, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু তা সত্ত্বেও শিক্ষার্থীরা যাতে টেনশনে না থাকে, তারা যেন ওয়ারিড না হয় যে ক্লাসে এখন নীরজ স্যার আসছেন, ক্লাসে উৎপল স্যার আসছেন, ক্লাসে দীপঙ্কর স্যার আসছেন, কিভাবে নেবেন, কীভাবে কীরকম আচরণ করবেন। তো শিক্ষার্থীদের মধ্যে এই নিয়ে যেন কোনো চিন্তার অবকাশ না থাকে। সেটা করতে গেলে কি করতে হবে? আমরা যারা শিক্ষক, আমাদের মধ্যে একটা ভুল প্রবণতা রয়েছে যে, দেখেছিস এই যে ক্লাসের ফার্স্ট বয় প্রীতম কত সুন্দর ভালো পড়াশোনা করছে, তোরা ওর মতো হয়ে দেখা। তার মানে প্রীতমকে উৎসাহ দেওয়া হচ্ছে ঠিক, কিন্তু যাদের সামনে, যাদের সঙ্গে প্রীতমকে তুলনা করা হচ্ছে, তারা কিন্তু বিষয়টা নেগেটিভভাবে নিতে পারে। তারা হয়তো ভাবতে পারে যে স্যার আমাদেরকে নিচু করে এখানে দেখালেন। সেটা করা চলবে না। তো শিক্ষার্থীদেরকে কি করতে হবে? তাদের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। হ্যাঁ, ক্লাসে যে স্টুডেন্টই ভালো অ্যান্সার দিয়ে ভালো রেসপন্স করে, তার প্রতি শিক্ষকদের একটা দুর্বলতা বা স্নেহ, মায়া মমতা বা ঝোঁক তৈরি হয়, কিন্তু সেটা দেখানো যাবে না, সেটা মনে মনে রাখলেই ভালো। শিক্ষার্থীরা যেন অনুভব করে যে ক্লাসের ফার্স্ট বয় আর 31st বয়, তাদের দুজনের প্রতি শিক্ষক সমান আচরণ করছেন, সমান দৃষ্টি দিচ্ছেন, সমান মনোযোগ দিচ্ছেন। তাহলে একটা শিক্ষার্থী ক্লাসরুমে সে উদ্বেগ আক্রান্ত হবে না। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 17 নাম্বার, শিক্ষার্থী জানার কার্যকর উপায় কি? তার বাড়ি গেলে হবে? তার সঙ্গে খেলা করলে হবে না, তাকে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে, তাকে দেখতে হবে। তাহলে শিক্ষার্থী জানার কার্যকর উপায় হচ্ছে অপশন ডি, পর্যবেক্ষণ। 17 নাম্বার অপশন ডি। চলে এসছে যাকে। শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, সবাই সমান ট্যালেন্টেড নয়, সমান মেধা সম্পন্ন নয়। তো কে বেশি মেধাবী, কে কম মেধাবী, সেটা কিভাবে চিহ্নিত করব? তার রাস্তা কি? অপশন বি, শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। যে পড়াশোনা করছে না, পারছে না, সে ক্লাসে অমনোযোগী থাকবে, সে ঘুমিয়ে পড়বে, গল্প করবে, একটু পরে বলে স্যার জল খেয়ে আসবো, একটু পরে বলে স্যার বাথরুমে যাবো, এরকম বলবে। তার মানে সে ক্লাসে মনোযোগী নয়, তার ভালো লাগছে না, সে পারছে না। মানুষ কখন, একটা ছাত্র কখন অমনোযোগী হয়, কখন তার বোরিং মনে হয় পড়াশোনা? যখন সে পারছে না। তাহলে একটি ক্লাসে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী চিহ্নিত করব কি দিয়ে? শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। 17 নম্বর অপশন বি। 18, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? আমরা যখন স্কুলে পড়তাম
তখন আমাদের শিক্ষক বা মাস্টারমশাইরা আমাদেরকে মনিটর করে দিতেন ক্লাসের যে কটা ছাত্র সবচেয়ে বেশি দুষ্টু, সবচেয়ে বেশি উত্তণ্ডতা করে, তাদেরকেই ওনারা ক্লাসের মনিটর বা ক্যাপ্টেন করে দিতেন। তখন আমরা বুঝতাম না, আমরা অনেকে বুঝতাম না, রাগ করতো মনে যে কি হলো, এত ভালো ছেলে না, খুব দুষ্টুমি করে, কথা শোনে না। আজকে নিজে যখন শিক্ষকতা জীবনের 15 বছর কাটিয়েছি, এখন বুঝতে শিখেছি যে ক্লাসের শৃঙ্খলা রক্ষা করতে গেলে দলগত একটা প্রক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে দুষ্টদের সামনে এগিয়ে নিয়ে আসলেই ভালো হয়। তাদের কনফিডেন্স বাড়ে, তাদের মনোজয় করা যায়, তাদেরকে মনোযোগীও করে তোলা যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে? দলগত কার্যভার দেয়া। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। 19 নম্বর, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? মুখস্থ কম, আত্মস্থ করার চেষ্টা না করা, ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা, শিক্ষককে অনুসরণ না করা। অ্যান্সার হবে অপশন বি, আত্মস্থ করা। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা চালু আছে যে আত্মস্থ আর মুখস্থ কি এক জিনিস? মোটেও না। আত্মস্থ হচ্ছে কোনো জিনিস বুঝে সেটাকে ভেতরে ধরে রাখা। এটা মানে কি আর বলবো, ইন্টারনালাইজ করা। একটা জিনিস পড়েছি, একটা কনসেপ্ট পড়েছি, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল পড়েছি, বুঝে সেটাকে ধরে রাখা, ভেতরে মুখস্থ করা। আর মুখস্থ মানে কি, যেটাকে হিন্দিতে বলে রাট্টা মার দিয়া উসনে। তার মানে কিছু বুঝুক আর না বুঝুক একদম ঝেঁটিয়ে মুখস্থ করে চলে যাচ্ছে। যেমন এই ম্যাথামেটিক্সে বা অঙ্কতে সম্পাদ্য উপপাদ্য, কিছু স্টুডেন্ট আছে যারা এগুলো মুখস্থ করে যায়। হ্যাঁ, শুনতে অবাক হলো, এটাই বাস্তব। আবার কিছু স্টুডেন্ট আছে তারা সিস্টেমটা শিখে নেয়, তারা বিষয়টাকে আত্মস্থ করে নেয়, বুঝে নেয়, কনসেপ্টটা বুঝে নেয়। তাই বলছি আত্মস্থ আর মুখস্থর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। মুখস্থ হচ্ছে না বুঝে মুখস্থ জোর করে মুখস্থ করা, আর আত্মস্থ হচ্ছে বুঝে মুখস্থ করা বা বুঝে সেটাকে ইন্টারনালাইজ করা। তাহলে শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হচ্ছে আত্মস্থ করতে চেষ্টা না করা। 19 নাম্বার অপশন বি। 20, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হয়। ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তাদের ভীষণ প্রবলেম হয়, তারা ক্লাসে অমনোযোগী হবে কেন? শিক্ষণের ভাষা বুঝতে তাদের অসুবিধা হয়, কারণ তাদের বাড়িতে দেখানোর মতো কেউ নেই। তো তারা স্কুলে এসে যতটা শেখে আর টিউশন যদি পড়তে যায় ওখানে যতটা শেখে, বাড়িতে যে কোনো হেল্প হবে সেই পরিস্থিতি কিন্তু তাদের নেই। তাহলে প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হওয়ার প্রধান ও অন্যতম কারণ হচ্ছে তারা শিক্ষণের ভাষা বুঝতে পারে না, তাই তাদের শিক্ষণের ভাষা বুঝতে অসুবিধা হয়। তাহলে 20 হচ্ছে অপশন ডি। 21 নাম্বার, শিক্ষার অধিকার আইন কবে চালু হয়? এটা আপনাদের মধ্যে প্রায় ম্যাক্সিমামই জানেন, যারা শিক্ষকতা করছেন বা করতে চলেছেন, যারা বিএড ডিএলএড পড়ছেন তারা প্রত্যেকে জানেন। অ্যান্সার হচ্ছে 2010 সালের 1 এপ্রিল। 21 অপশন এ। 22, আইসিডিএস এর সম্পূর্ণ নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, খুব ইম্পর্টেন্ট ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্য আপনাদের মধ্যে অনেকে বলবেন যে এরা কি এমন করে, একদিন আসে, দুদিন আসে না, 9টায় আসার কথা 12টায় আসে। হ্যাঁ, সেটা তো আলাদা বিষয়, নেগলিজেন্সি অবশ্যই আছে, কিন্তু গভর্নমেন্ট সেটাকে যে উদ্দেশ্যে তৈরি করেছিল সেটা ছিল মহৎ উদ্দেশ্য, আমরা সেটা ব্যবহার করতে পারিনি। তাহলে আইসিডিএস এর সম্পূর্ণ নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আইসিডিএস এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তাহলে 22 অপশন ডি। 23, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? খুব সোজা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 23 নাম্বার অপশন ডি। 24, এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা, এই স্লোগানটি নিম্নলিখিত কোন শিক্ষার সঙ্গে যুক্ত? ভেরি ইজি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। তাই দেখবেন প্রত্যেকের স্কুলে হয় হেডমাস্টার বা এরকম একজন নোডাল টিচার থাকেন, যারা ড্রপ আউট করে তাদের বাড়ি বাড়ি যাওয়া হয়, কারণ শিক্ষা সবার জন্য এবং সবাইকে যাতে ধরে আনা যায় ড্রপ আউটদের। আবার অনেকে 3 বছর 4 বছর 5 বছর লেখাপড়া ছেড়ে দিয়েছে, হঠাৎ করে স্কুলে ভর্তি হতে আসলো, তাদের কিন্তু ডকুমেন্টের অভাবে ভর্তি নেওয়া যাবে না, এরকম পরিস্থিতি করা যাবে না। সরকার বলেই দিয়েছে ডকুমেন্ট যা আছে তাই দিয়ে ব্যবস্থা করে তাদেরকে ভর্তি করতে হবে, কারণ শিক্ষা সবার জন্য, ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে চালু আছে। সেই জন্য বলছে এডুকেশন ফর অল এই স্লোগানটি নিম্নলিখিত কোন শিক্ষার সঙ্গে যুক্ত? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত। 24 অপশন এ। 25, বিশেষভাবে পরিকল্পিত শিক্ষাকে কি বলা হয়? ভেরি ইজি, বিশেষ শিক্ষা, খুব সোজা।
গণশিক্ষা, নীতিশিক্ষা, সাধারণ শিক্ষা এগুলো দেওয়া মানে কন্টেস্টেন্ট একটু ভরকে দেওয়া, আর কিছু না। তাহলে বিশেষভাবে পরিকল্পিত শিক্ষাকে বলা হয় কি? বিশেষ শিক্ষা। 25 অপশন সি। সার্বিক মূল্যায়নের অর্থ কি? অলরাউন্ড ডেভেলপমেন্টের অর্থ কি? সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, যেটাকে বললাম অলরাউন্ড ডেভেলপমেন্ট। অলরাউন্ড ডেভেলপমেন্ট কতটা হলো? মানসিক, দৈহিক, শারীরিক সব ধরনের বিকাশেই এটা দেখতে হয়। সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। তাহলে সার্বিক মূল্যায়নের অর্থ হচ্ছে সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। তাহলে 26 হচ্ছে অপশন বি। 27 নিরবিচ্ছিন্ন এবং ব্যাপক মূল্যায়ন বলতে কি বোঝায়? আমরা স্কুলে এখন যারা আছে, বিশেষ করে হাই স্কুলে, তারা আমরা সামেটিভ ফরমেটিভ দুটোই করি, সুতরাং বুঝতেই পারছেন, বেশি ব্যাখ্যা আর যাব না। তাহলে নিরবিচ্ছিন্ন এবং ব্যাপক মূল্যায়ন পরীক্ষা বা ব্যাপক মূল্যায়ন বলতে কি বোঝায়? পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক উৎকর্ষের মূল্যায়ন। ক্লাসে কে ভালো রেসপন্স করলো, কে প্রশ্ন করলো, কে অন্যের বিপদে সাহায্য করলো, কে বন্ধুদের সাহায্য করলো, এইসব বিষয়গুলো কিন্তু আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশনে দেখি। তাহলে সামেটিভ আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন সব মিলেমিশেই কিন্তু এই নিরবিচ্ছিন্ন এবং ব্যাপক মূল্যায়ন। তাহলে 27 হচ্ছে অপশন সি। 28 সিআরটির প্রধান উদ্দেশ্য কি? খুব সুন্দর ভাইরাল প্রশ্ন। সিআরটির ফুল ফর্ম কি সেটা আগে জানতে হবে। সিআরটির ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ রেডিয়েশন থেরাপি। কগনিটিভ রেমেডিয়েশন থেরাপি। তাহলে সিআরটির ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ রেমেডিয়েশন থেরাপি, বাংলায় যাকে বলি আমরা জ্ঞানীয় প্রতিকার থেরাপি। মানে কি? সিআরটি কি করে? সিআরটির কাজ কি? সিআরটি হচ্ছে এমন একটা থেরাপি যা আচরণগত প্রশিক্ষণের উপর ভিত্তি করে। আবার রিপিট করছি, সিআরটি হলো এমন একটি পদ্ধতি যা আচরণগত প্রশিক্ষণের উপর ভিত্তি করে জ্ঞানীয় কার্যকলাপকে উন্নত করে। জ্ঞানীয় কার্যকলাপ বলতে যেমন ধরো মনোযোগ, স্মৃতিশক্তি, এগুলো। আচ্ছা, তাহলে সিআরটির প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার্থীর পাঠক্রম ভিত্তিক পারদর্শিতা নির্ণয়। তাহলে সিআরটির প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর পাঠক্রম ভিত্তিক পারদর্শিতা নির্ণয়। তাহলে কগনিটিভ রেমেডিয়েশন থেরাপি, যার শর্ট ফর্ম হচ্ছে সিআরটি। তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। 29 শেষ হয়ে যাবে। 29 আচ্ছা, ধারণা বলতে কি বোঝায়? ধারণা বলতে বোঝায় কোনো একটা বিশেষ বা টপিক বা বস্তুর উপর বা বিষয়ে নির্দিষ্ট জ্ঞান। তাহলে ধারণা হচ্ছে কোনো কিছু বা কোনো বস্তু, কোনো সিচুয়েশন, কোনো বিষয়ের উপর নির্দিষ্ট জ্ঞান। তাহলে 29 হচ্ছে অপশন এ। আজকের বেঙ্গলি পেডাগোগি ক্লাসের শেষ প্রশ্ন, ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? আমি একটা জিনিস দেখলাম, একটা সিচুয়েশনে পড়লাম, এক জায়গায় গেলাম, একটা বিষয় সম্পর্কে বুঝলাম, তার থেকে একটা ধারণা তো তৈরি করব। তো সেই ধারণাটা কিসের মাধ্যমে তৈরি হবে? সেটা হবে শিখনের উপর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 হচ্ছে অপশন এ। তাহলে আমাদের আজকের বেঙ্গলি পেডাগোগি ক্লাসে এই 30টা প্রশ্নই ছিল। কেমন লেগেছে? কোনো প্রবলেম থাকলে বা আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা আমাদের সবাইকে এই সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের ফলো করতে পারেন। আর আমাদের অফলাইন বা অনলাইন ব্যাচ সম্পর্কে যদি কিছু জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে নেক্সট ক্লাসে একটা নতুন সেট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।